আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তো আফরোজ। ফেনীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমেই যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, বন্যা পরিস্থিতির অবস্থা আমাদেরকে জানাবেন এবং দুর্গতদের মধ্যে শুকনো খাবার বা পানির কোনো সংকট আছে কিনা জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে আমি অবস্থান করছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় এবং আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে বাঁধ ভাঙার খবর জানাচ্ছিলাম, এই বাঁধ ভাঙার একটি স্থানে আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানে প্রায় 200-250 পরিবার রয়েছে যারা আসলে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে তাদের এই বাঁধ ভেঙে যে পানি প্রবেশ করছে এই এলাকায় সেটি কিন্তু প্রত্যেকটি বাড়ি ঘরের ভেতরে প্রবেশ করেছে এবং দুপার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নদীর যে পানি সেটি কিন্তু লোকালয়ে এখান দিয়েই প্রবেশ করছে এবং এই পানি দিয়েই কিন্তু আসলে এই ফেনীর এলাকার যে বন্যা সেগুলো কিন্তু এখান থেকেই প্রবেশ করে নিম্নাঞ্চলের দিকে যাচ্ছে। তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে প্রতি বছরই আসলে তাদেরকে একটি আশ্বাস বা স্বপ্ন দেখানো হয় আসলে বাঁধ নির্মাণের এবং স্থায়ী বাঁধ নির্মাণের, কিন্তু সেইটি কিন্তু আসলে প্রশাসন বা অন্যান্য যারা সহযোগিতা করার মতো সংস্থা রয়েছে তারা কিন্তু আসলে সেদিকে কর্ণপাত করে না, যার কারণে প্রতি বছরই কিন্তু তাদের এই দুর্ভোগ পোহাতে হয় এবং এখানকার বেশিরভাগ ঘরবাড়ি আমরা দেখতে পেয়েছি যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ভেঙে গেছে এবং তারা প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছেন গত 3 দিন যাবত এবং এখানে তাদের খাবার দাবারের কোনো সুযোগ ছিল না, রান্না করতে পারেনি, তারা ঠিকমতো খাবার খেতে পারেনি, এখানে কোনো তাদের স্থানীয় যারা প্রশাসন তাদের কাছে এসেও কিন্তু পৌঁছায় নাই। তো এই মুহূর্তে ঘর ভেঙে গিয়েছে এমন একজনের সাথে যদি কথা বলতে চাই, তো আপনার এইখানে গত 3 দিন কি অবস্থা ছিল এবং আজকে কি অবস্থা রয়েছে? দেখেন, প্রথম দিন তো কেউ আসে নাই, তৃতীয় দিন আসে, তারা সান্ত্বনা পুরস্কার দিয়ে গেছে, হাত ধুলে দিছে, এটা আর কি। আর যদিও কোনো প্রাণ সামগ্রী টুকটাক আসে তারা সিন্ডিকেটের মতন যার দরকার নাই তারা দিছে। এ কথা বলে না যে এই ঘর টাকার, এই ঘরটা তো মালিক ছিল, এখন তালাবদ্ধ, কোথায় এরা? ঘরে দেখেন কিছু আছে কিনা, সবগুলো তো বেরিয়ে শুধু গায়ে শার্ট লয়ে আমরা বাড়ি চলে এসেছি কিছু বার। আর সাধারণ পাবলিকের লোকজনে কিছু মাল আনিয়ে রাখছে যে ঘরের রাস্তার উপরে টুকিটাকি ভাঙ্গা চুরা, কোনো খাট পালং নাই। আপনাদের মূল সমস্যাটা কি? মানে বাঁধ কি নির্মাণ করার পর করে এরা আশ্বাস দেয়, আশ্বাস দিয়ে হয়তো বাজেট হয়, কিছু মাটি ফেলায় দিয়ে দোনো সাইডে বদলিয়া সাইড দলিয়া দিয়ে মাটি ফেলা টাকাটা হেরা খাই ফেলায়। এটা তো সাধারণ আমাদের কোনো কাজে আসে না। এই যে সুরঙ্গটা হয়েছে, এই সুরঙ্গটা হেরা তো জানে এখান থেকে সুরঙ্গ আজকে কত বছরে এই সুরঙ্গটা ছিল, কেউ করে না, আমরা নিজেরা মাটি গেছি। এই যে লাইন দেখেন, ওই দিনও আমরা নিজেরা মাটি গেছি, পুরাটা মাটি কাটি আমরা নিজেরা ইয়া করছি। এটা জিজ্ঞেস, এটাও তো জিজ্ঞেস হইতো যে এই মাটিগুলা কে দিছে, এই মাটিগুলো আসলে 3টা ঘর 4টা 5টা ঘরের মানুষে আসতেছে। আমার ঘর এটা, আপনার যাই দেখেন আমার ঘরে কিছু আছে কিনা। তো এই কথাটা কেউ একটা জনে আসি বলে না যে চাই তোর ঘর কিসে রে, চাই তোর ঘর জান, চাই তোর কি হয়েছে, চাই তোর 12 ঘন্টা তুই 1 ঘন্টায় আস, এই কথা তো একজনও বলে নাই। যদি বলতে হতে তোর কি সমস্যা, তুই খাইছস নি দাইছস নি, হেতরা ব্যানার সাজায় রে আইয়ে পিকনিক করে যাবো গই। তো এই পিকনিক তো আমরা কিছু আসে না যে নবীর ঘর ইয়া, নবী কোথায়, নবী এখন কোথায় আছে, নবী কি খাইছে, এই কথাটা কি বলছে একজনে? যে একটা লোক বলছে যে নবী তোর বাড়িতে ইনে, আমিও এখানের মানুষ, আমি এখানের প্রতিনিধি, চাই তোর ঘর কোনা, তোর ঘর কি হয়েছে, চাই ক্ষতি না হোক, হয়েছে তো ঘরের কথা, ক্ষতি হয়েছে কি না এটা দেখাচ্ছে না যে তোর কি হয়েছে চাই। আর তুই এখন বর্তমানে কোথায় আছ, তুই এখন বর্তমানে কোন জায়গায় আছ? তোরে কনে খাওয়াইছে, 3 দিন পরে এক বেলা ভাত খাইছে, আরেকজনের হোটেলে ঘর হোটেলে যাই ভাত খাইছি কালকে। তাহলে আমরা দেখছি যে গাড়িতে পরে বিরিয়ানি আনছে, একজন লোকের এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম এবং তার ক্ষোভ নিশ্চয়ই আপনারা দেখছেন এবং এই পেছনে যে ঘরটি ভাঙা অবস্থায় রয়েছে সেই ঘরটি কিন্তু তিনি যে অভিযোগ করছেন যে এখানকার কেউ তাদের খোঁজ খবর নিতে আসেনি এবং কেউ তাদের কোনো খবর পর্যন্ত রাখে না এবং এখানে যে বাঁধটি ভেঙে গেছে এই বাঁধ ভাঙার এই ভুক্তভোগী আসলে তারা এবং এখান থেকে কিন্তু ফেনীর যে বন্যা আর যে পরিস্থিতি সেগুলো কিন্তু পানি এখান দিয়ে প্রবেশ করছে। তো আমার কাছে এই ছিল ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা ঘরে ঢুকেন না, ঘরে ঢুকেন দেখেন ঘরটা দেখান। আপনি যেমনটি বলছিলেন আসলে যে বন্যার আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন, আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিহাট ইউনিয়নে।
আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুন্সিরহাট কমুয়া যাওয়ার যে সড়ক, এই সড়কটি ইতিমধ্যে খালাখন্দে কিন্তু একেবারে ভরে আছে। এই সড়কটি দিয়ে কিন্তু মানুষের যাতায়াত একেবারেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষকে কিন্তু চরম দুর্ভোগ পোহায়ে কিন্তু এই রাস্তাটি অতিক্রম করতে হচ্ছে। ফুলগাজী বাজার থেকে কিন্তু কমুয়া যাওয়ার একটি মাত্র রোড হচ্ছে এটি। এই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে গত 7 জুলাই ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার পর থেকে কিন্তু এই ফুলগাজীর পরশুরাম সহ এই বেশ কিছু এলাকা প্লাবিত হয়। ইতিমধ্যে গতকাল থেকে এসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু ফুটে উঠছে। আমরা এখানকার একজন ভুক্তভোগী রয়েছে যারা সবসময় এই সড়ক দিয়ে যাতায়াত করে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা তো সবসময় যাতায়াত করেন, আসলে এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখনো গত বছর যে বন্যা হয়েছে, বন্যার পরে 1 বছর হয়ে গেছে, 1 বছর পর্যন্ত এখনো পর্যন্ত এখনো রাস্তার সংস্কার কাজ করা হয় নাই। আমি এই এলাকারই বাসিন্দা। দীর্ঘ সময় এই রাস্তা দিয়ে মানুষ অনেক ভোগান্তি করতেছে। প্রায় 20 থেকে 25টা গ্রাম এলাকায় বহু মানুষের আসা যাওয়া হয়। এখান থেকে অনেক গাড়ি, সিএনজি, অটো রিক্সা, পাওয়ার টুলে অনেক আসা যাওয়া হয়। গত 1 বছর কোনো উন্নয়ন হয় না, এই রোডে কোনো সংস্কারের কাজ হয় নাই। মানুষের অনেক ভোগান্তি। এখন অবস্থা খুবই খারাপ। আর ওই পশ্চিম পাশে পৈতারা রোড দিয়ে পাশে বহু ভাঙ্গা, মানে এভাবে যে পরিস্থিতি দেখতেছেন এরকমই। আমাদের একটা আশা ছিল যে গত বছর বন্যার পরে এটা সংস্কার করা হবে। 1 বছর হয়ে গেছে, 1 বছর তো কোনো সংস্কার হয় নাই। গত বন্যা আরও ভয়াবহ অবস্থা ছিল, ওইখানে শুধু মেরামত করা হয়েছে, রোডের কাজ হয় নাই। কিন্তু এটা আরও দ্বিগুণ বড় করতে হবে, রোডের পাশ বড় করতে হবে এবং কি এটার দ্রুত কাজ করতে হলে আমাদের জন্য ভালো হবে। আর এই পাশে ওইদিকে আপনার একটা ব্রিজ ছিল, ওইখানে স্কুলের কারণে ব্রিজটা বন্ধ হয়ে গেছে, মাঝখানে এটাও বন্ধ হয়ে গেছে এই পাশে মাটি দেওয়ার কারণে। এখন আমরা চাচ্ছি যে মাঝ বরাবর একটা বড় ব্রিজ লাগবে, তাহলে রাস্তাটা টিকসই হবে। ধন্যবাদ। আমরা একজন স্থানীয়দের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে তিনি বলছিলেন এখানকার যে করুণ দৃশ্য সেটি তিনি বর্ণনা করছিলেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানকার মানুষের যে যাতায়াতের একমাত্র সড়ক সেটি ইতিমধ্যে ভেঙে চুরে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে মানুষ পরিবহন নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। মানুষ ঠিকমতো পায়ে হেঁটে যেতে পারছে না, সে জায়গায় কিন্তু পরিবহন খুব কষ্ট করে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আমরা দেখেছি যে শুধু এখানকার সড়কটি এটি নয়, এই বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু অধিকাংশ সড়কে কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের চিত্র কিন্তু ফুটে উঠছে। তবে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও আমরা দেখেছি ছাগলাইয়া এবং ফেনী সদরের কিছু কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। সেই সব এলাকায় মানুষের ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু এখনো পানির নিচে তলিয়ে আছে। তো এই ছিল আমার কাছে ফেনীর ফুলগাজী থেকে বাঁধ ভাঙা পরবর্তী বন্যার যে অবস্থান তার সর্বশেষ তথ্য। সাফন এবং তোফায়েল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ফেনীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফন ও তোফায়েল আহমেদ। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বন্যা। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা, নোয়াখালী ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির, মাওলা সুজন এবং শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যাচ্ছি কুমিল্লাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, এই মুহূর্তে কতটি গ্রাম বা এলাকা প্লাবিত হয়েছে এবং এ বিষয়ে লোকজন কি বলছে এবং স্থানীয়রা কি বলছে এবং প্রশাসনই বা কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, যেটা বলছিলেন আপনাকে একটু জানিয়ে রাখি, কুমিল্লা আসলে যে গোমতী নদীর যে ভয়াবহতা আসলে দেখা শুরু করতে ছিল, তবে একটা সুখবর হচ্ছে এখন পানি কমতে শুরু করেছে। আমি একটু জানিয়ে রাখি, কুমিল্লার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন যে ম্যানগ্রোভ ফরেস্ট আসলে মুক্তি কপি হাউস আসলে যেখানে আমরা দেখছি গোমতী টাচ, গোমতী রেস্টুরেন্ট সবগুলোই আসলে এখন পানির নিচে রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন আসলে কুমিল্লার যে ম্যানগ্রোভ ফরেস্ট যে এরিয়াটা আছে এখানে যারা বসবাস করছে সকলকে আসলে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং সকলকে বলা হয়েছে প্রশাসন পক্ষ থেকে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান। সকলে আসলে যার যার অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে। তবে একটু জানা কি কুমিল্লা প্রায় 4-5 লক্ষ লোকের যে নির্ঘুম রাত ছিল, সেই নির্ঘুম রাত আসলে একটু গত 2 দিন তারা ঘুমাতে পারেনি এবং বলছেন যে ত্রিপুরার যে ঢল এসেছে, ত্রিপুরা থেকে আগরতলাতে যে পাহাড়ির ঢল নেমেছিল সেটা এখন কমতে শুরু করায় জনমনে একটু স্বস্তি ফিরে এসেছে। তবে এই বিষয়ে একটা লক্ষণীয় বিষয়, আগরতলা ত্রিপুরার যে বৃষ্টি কমার কারণে আসলে এই গোমতী নদী পানি কমতে শুরু। তবে একটু যারা দেখে রেখে আপনাকে আসলে যে ছোট ছোট টঙ্গর গুলো ছিল
সবগুলো আসলে পানির নিচে রয়েছে এবং তারা বলছেন যে যদি আগামী 2-3 দিন বৃষ্টি না হয়, কম করে বৃষ্টি আগরতলা, তাহলে কুমিল্লার এই যে রিসোর্টগুলো এবং যে ফসলি জমিগুলো রয়েছে তারা রক্ষা পাবে। এবং এখানে আমরা দেখেছি যে দুই পারে যে শহরের মধ্যে যে ফসল হয়েছে, প্রায় এখানে 2-3 কোটি টাকার ফসল আসলে উৎপাদন হয়। এই উৎপাদনগুলো আসলে নষ্ট হয়েছে এবং কৃষি কর্মকর্তার সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে বিষয়টা আমরা দেখছি এবং ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 583টি যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে, বলতে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য তারা মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা চলে যে কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি একটা জানাই রাখতে, গোমতী নদীর পানি কমতে শুরু করে সকল জনমনে একটা স্বস্তি ফিরে এসেছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের নোয়াখালী প্রতিনিধি মালা সুজন বিস্তারিত জানাবে বন্যা পরিস্থিতি নিয়ে। বলতে চাই তাহলে বলতে হচ্ছে যে নোয়াখালীর 5টি উপজেলা কিন্তু গত 3 দিনের ভারী বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতার কবলে পড়েছে। এই 5টি উপজেলার প্রায় 57টি ইউনিয়নে যে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। একই সাথে কিন্তু যে প্রায় লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে ঘরবন্দী হয়ে অবস্থায় রয়েছে। তো আসলে এটার মূল কারণ হচ্ছে যে নোয়াখালী জেলার যে আশপাশের যে খালসমূহ রয়েছে বা যে নালাসমূহ রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা কিন্তু এই জলাবদ্ধতার জন্য মূল কারণ। একই সাথে খাল এবং নালাগুলো কিন্তু ভরাট হয়ে যাওয়ায় এবং অবৈধ দখল করে বহুতল ভবন গড়ে তোলার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আসলে মূলত কিন্তু নোয়াখালীতে যে এখনো কিন্তু বন্যা পরিস্থিতি তেমন একটা সৃষ্টি না হলেও কিন্তু জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। আসলে এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষজন একটা দুর্ভোগের মধ্যে রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 40টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে। তো এইসব মানুষের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 29টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এসব মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। অপরদিকে পানি বন্দী অবস্থায় কিন্তু এখনো রয়েছে প্রায় 2,03,100 জন মানুষ কিন্তু এখনো পানি বন্দী অবস্থায় রয়েছে। যে গত 3 দিনে ভারী বর্ষণের কারণে কিন্তু যে আংশিকভাবে নোয়াখালীর যে বিভিন্ন উপজেলা বিস্তৃত হয়েছে 40টি ঘর বাড়ি এবং যে এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু জলাবদ্ধতার কারণে কবলে বেশি পড়েছে সদর উপজেলা, কবিরহাট উপজেলা এবং শানবাগ উপজেলা। একই সাথে কোম্পানিগঞ্জ উপজেলাও কিন্তু গতকাল কিন্তু প্রকট আকার ধারণ করেছিল জলাবদ্ধতা। তো আপনাকে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই জলাবদ্ধতার মূল কারণ আগেও বলেছি আবারও বলছি, যদি পর্যাপ্ত যেসব ড্রেন রয়েছে, নালা রয়েছে, পুকুর বা জলাশয় রয়েছে, এসব যদি আসলে খনন করা না হয় বা পরিষ্কার করা না হয় বা পানি প্রবাহের পথ যদি যে সৃষ্টি না হয়, যে পানি নামার যেসব জায়গা রয়েছে সেসব জায়গার যদি পরিষ্কার করা না হয় তো কিন্তু বৃষ্টির সাথে সাথে কিন্তু যে জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করতে পারে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজ সকাল থেকে কিন্তু আকাশের অবস্থা মোটামুটি ভাবে ভালো বলা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু রোদও দেখা যাচ্ছে এতে জনমনে কিন্তু একটু স্বস্তি প্রকাশ করছে। তবে মাঝে মাঝে কিন্তু আবার মেঘের খেলাও দেখা যাচ্ছে আকাশে। এতে কিন্তু মানুষ আবার গতবারের যদি আবার অতি বৃষ্টি হয় বা অতি বর্ষণ হয়, যে গতবার নোয়াখালীতে বন্যা হয়েছিল সে স্মৃতি তারা কিন্তু স্মরণ করে ভয় পাচ্ছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমি চলে যাব এখন সাতক্ষীরায়, সেখানে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, আপনি সাতক্ষীরার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। সুজন, নোয়াখালী এবং কুমিল্লার মতো একই চিত্র সাতক্ষীরার। বলতে গেলে সাতক্ষীরা সদর উপজেলার 1/3 আজকে পানিতে থই থই করছে, জলাবদ্ধতার পানিতে। এবং এই যে ময়লা এবং আবর্জনার যুক্ত যে পানি, সেই পানিতে কিন্তু সাধারণ মানুষ আজকে নাকাল। আজকে টানা 10 দিনের যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু আজকে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। এই অবস্থায় সাধারণ মানুষ, আপনি বিশেষ করে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এর দক্ষিণ এবং পশ্চিম পাশের এই প্রতিটি এলাকা, এই এলাকাগুলো আইনজীবীদের বাসভবন, বেশিরভাগই সবগুলো কিন্তু জলাবদ্ধতায় আজকে নিমজ্জিত, কেউ বের হতে পারছে না। এবং এই দুরবস্থার মধ্যেও আসলে পৌর কর্তৃপক্ষ বা প্রশাসনিক যে তৎপরতা দেখা দরকার সেটি কিন্তু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আজকে ঘরের বাইরে যাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। অনেকের রান্নাঘরে পানি, অনেকের ঘরের মধ্যে পানি ঢুকেছে। এই দুরবস্থার মধ্যে মানুষ আজকে পরিত্রাণ চাচ্ছে। কি অবস্থা?
এই 10 দিনের অতি বৃষ্টিতে চারিদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা ঘরের থেকে বেরোতে পারছি না, এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা হচ্ছে না। তারপরে এই যে ময়লা আবর্জনাতে চলে আমাদের চর্মরোগ দেখা দিছে, ছেলে মেয়েরা চলতে পারছে না, যারা একদম ভূমিহীন তারা এই বাথরুমে তাদের জল উঠে গেছে। এই অবস্থা, আমরা খুব দুর্বিষহ জীবনযাপন করছি এখানে। হ্যাঁ, দুর্বিষহ জীবনযাপন করছে এই মধুমাল্লার ডাঙ্গি গ্রাম এলাকার মানুষ। সবুজবাগ, আজকে ফিংড়ি, আজকে ধুলিয়ার, আজকে সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডই আজকে জলাবদ্ধতায় আক্রান্ত। সাধারণ মানুষের জীবন আজকে ওষ্ঠাগত। এই অবস্থায় মানুষ প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ দেখতে চায়। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে কুমিল্লা, নোয়াখালী, সাতক্ষীরা থেকে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ যশোরে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, পথসভা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তো আপনাকে। আমি এখন রয়েছি ওরিয়নের দ্বিতীয় তলায়। আপনি জানেন যে আসলে এখন এই সময়টাতে জুলাই শহীদ যারা রয়েছেন এবং আহত পরিবার যারা রয়েছেন তাদের সাথে আসলে নেতৃবৃন্দের কথা বলার কথা রয়েছে। তো তারই প্রস্তুতি চলছে ভেতরে। তো আমরা একটু যদি জানিয়ে রাখি যে আসলে এই মুহূর্তে ভেতরে যে প্রস্তুতি চলছে, এখানে নাহিদ ইসলাম এখনই আসবেন, হাসনাত সার্জিসটা এখনই আসবেন, এসে এখনই কিন্তু তারা জুলাই আহত পরিবার যারা রয়েছেন, শহীদ পরিবার যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে কথা বলবেন। কথা বলে তারপরে যে কিন্তু শেষে আমাদেরকে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা এখানের নেতৃবৃন্দ যারা রয়েছেন, কেন্দ্রের নেতৃবৃন্দ, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা কথা বলে একটু জানতে চাই যে কি অবস্থা আপনাদের, সর্বশেষ কি অবস্থা, আপনারা কতক্ষণে এখানকার প্রোগ্রাম শেষ করবেন আর আলাপ আলোচনা কখন শেষ হবে? অ্যাকচুয়ালি একটু 12টার সময় নেতৃবৃন্দ এখান থেকে চলে যাবে যশোর কেন্দ্রীয় জামে মসজিদ, মডেল মসজিদ, ওইখানে জুমার নামাজ আদায় করবেন। দেন জুমার নামাজ শেষ করার পরে নেতৃবৃন্দ 2টার মধ্যে আমরা আশা করতেছি স্টেজে চলে আসবেন, ঈদগাহ মোড়ের স্টেজ। ধন্যবাদ। পদযাত্রা তো আমরা বলতেছি যে ওখানেই শেষ হয়ে যাবে পদযাত্রা, ওখান থেকে সরাসরি নেতৃবৃন্দ খুলনার উদ্দেশ্যে চলে যাবে। জি, নামাজের পরপরই স্টেজে চলে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুনছিলাম আসলে তিনি বলছিলেন যে নামাজের পরপরই কিন্তু, অর্থাৎ জুমার নামাজের পরপর যে পদযাত্রা কর্মসূচি রয়েছে, জুমার নামাজের পরপর কিন্তু পদযাত্রা কর্মসূচি শেষের পরে কিন্তু তারা কিন্তু খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি রয়েছে এখানে, সর্বশেষ আপডেট আমি তাৎক্ষণিক জানিয়ে দেবো। তোয়া। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর। দেখছেন দেশ জনপদ লাইভ। সরাসরি বাজারের পরিস্থিতি জানবো সহকর্মী ফাহিম ইউসুফের কাছ থেকে। রাজধানীর কাওরান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফাহিম, বাজারে পণ্যের দরদাম ও যোগান কেমন, বিশেষ করে মরিচের দাম বেশি কেন, এ বিষয়ে কি বলছে বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। রাজধানীর কাঁচা বাজারে বর্তমানে যে এখানে কিন্তু মরিচের দামে একটি বাড়তি উত্তাপ দেখা যাচ্ছে। আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত সপ্তাহান্তে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই অন্যান্য বাজারের ক্ষেত্রে। তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আমরা লক্ষ্য করেছি যে কাঁচা মরিচের দাম রয়েছে সেটি কিন্তু অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ভোক্তা সাধারণের কাছে কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছিলাম যে 80 থেকে 120 টাকা কাঁচামরিচ বিক্রি হলেও কিন্তু তা এখন বেড়ে 280 থেকে 320 টাকায় বিক্রি হতে দেখা যাচ্ছে। আমরা কারণ বাজারের যে সার্বিক পরিস্থিতি, এখানে যদি বলি যে সবজির বাজারের কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র গাজর এবং টমেটোর দাম অতিরিক্ত দেখা গেছে এছাড়া কিন্তু সবজির বাজারে সার্বিকভাবে গত সপ্তাহ এবং গত কয়েক সপ্তাহ ধরে অনেকটা যে দাম ছিল সেই দামেই কিন্তু স্থিতিশীল রয়েছে। কিন্তু মুদি পণ্যের দামের কথা যদি বলি, মুদি পণ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তেল সহ চিনি, ডাল, এই সব পণ্য কিন্তু
পূর্বের যে দাম রয়েছে সেখানে কিন্তু স্থিতিশীল। এখানে আমরা এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হতে দেখছি না। বাজারে যে এমআরপি রেট রয়েছে সেই এমআরপি রেটেই কিন্তু এগুলো সব বিক্রি হচ্ছে। এছাড়া মাছ বাজারে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের কাছ থেকে। ক্রেতাদের সাথে আমরা কথা বলে যদি জানতে পেরেছি যে মাছের যে বিভিন্ন প্রজাতির মাছ, পছন্দের মাছ তারা কিনতে যেগুলো চাচ্ছেন সেই ধরনের মাছ কিন্তু তারা পাচ্ছেন না। তারা বলছেন যে মাছের বাজারে এখন অনেকটাই ইলিশ এবং ইলিশের দাম 100-200 টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা বলছেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু যে ইলিশের ছোট ইলিশটা বেশি রাখা হচ্ছে। ছোট মাছ বলা যায় যে অনেকটা স্থিতিশীল লক্ষ্য করা গেছে এবং বাজারে সবচেয়ে বেশি চাহিদা যেগুলোতে থাকে যে তেলাপিয়া সহ পাঙ্গাস, এছাড়া অন্যান্য যে সকল মাছের নিত্যদিনের যে সকল মাছ মানুষ সবচেয়ে বেশি কিনে থাকে সেগুলোর দাম কিন্তু অনেকটাই স্থিতিশীল, দাম বাড়তে তেমন দেখা যায়নি। এছাড়া মাংসের বাজারে কিন্তু মাংস বিক্রি হচ্ছে, গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 টাকায়। বিক্রেতারা জানান যে গরুর মাংসের যে দাম সেটি কিন্তু জায়গা ভেদে বিভিন্ন জায়গায় 650 থেকে 700 টাকা বিক্রি হলেও কারণ বাজারে 750 টাকায় বিক্রি হচ্ছে এবং তারা জানান যে বিভিন্ন জায়গায় যে অসুস্থ গরু রয়েছে সেগুলো এমন গরু বিক্রি করে তারা বিক্রি করছে। এছাড়া আমি যদি চালের বাজারের কথা বলি, চালের বাজারে কিন্তু সার্বিক স্থিতিশীলতাই বিরাজ করছে। ঈদের পরে আমরা দেখতে পেয়েছি যে মিনিকেট, মোটা চাল সহ হারে বৃদ্ধি পাচ্ছিল, তবে এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই চালের বাজারে। চালের বাজারেও কিন্তু ভোক্তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি তারা কিন্তু মোটামুটি সন্তুষ্টই বলা যায় এবং এছাড়া বাজারে যে সার্বিক অবস্থা এখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। গত সপ্তাহের তুলনায় সার্বিকভাবে 2-1টি পণ্য বাদে সার্বিকভাবে দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাওরান বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। আর কদিন হতে পারে বৃষ্টি জানতে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী সাবিনা মজুমদার। সাবিনা, কি বলছেন আবহাওয়াবিদ, বিস্তারিত জানাবেন। তোয়া, এই 4 থেকে 5 দিন কিন্তু টানা ফেনীতে যে বৃষ্টিপাত হয়েছে সেটির প্রভাবে কিন্তু সারা দেশে আসলে বৃষ্টিপাতের সম্ভাবনাও বেড়েছে এবং সেই সাথে সারা দেশে কিন্তু বৃষ্টিপাতও হয়েছে এবং সেই জন্য নগর জীবনও কিন্তু কিছুটা থমকে গিয়েছিল। তবে আজকে শুক্রবার সকাল থেকেই কিন্তু বৃষ্টিও হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে রোদও উঠেছে এবং সেখানে প্রকৃতিও ঠিকঠাক মতো সতেজ হয়ে গিয়েছে এবং আমরা যেটি দেখেছি যে আজকে কিন্তু মানুষ খুব সচলভাবে চলাফেরা করছে এবং সেই সাথে আজকে তাপমাত্রাও কিছুটা কম। তো এরপর আমরা আজকে আবহাওয়াবিদের সাথে কথা বলি এবং তিনি যেটি বলেছেন যে এই যে লঘুচাপের পরিমাণ না থাকার কারণে এবং মৌসুমী বায়ুর যে প্রভাব সেটির না থাকার কারণে এখন তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আরো যেটি জানিয়েছেন যে বৃষ্টিপাত হলেও আসলে এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছিল 4-5 দিন ধরে সেই বৃষ্টিপাতটি কিন্তু আসলে হবে না এবং বৃষ্টিপাত হলে সেটি ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহীতে কিছু কিছু জায়গায় আসলে হবে। তো এই 4-5 দিন এই বৃষ্টিপাত হওয়ার বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেটিও বলেছেন এবং আরো যেটি বলেছেন যে এই যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে 132 মিলিমিটার এবং ঢাকায় 126 মিলিমিটার এবং আপনাকে যেটি বলতে চাই যে আজকে কিন্তু যারা শুক্রবার যেহেতু যারা ঘুরতে বের হবে তারা কিন্তু নির্দ্বিধায় বের হতে পারে, কারণ আজকের আবহাওয়া কিন্তু আবহাওয়াবিদ যে পূর্বাভাস দিয়েছেন আজকে কিন্তু আবহাওয়া খুব সচল থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কম থাকবে। তো আরো যেটি জানিয়ে দিতে চাই যে আমরা আরো জিজ্ঞেস করেছিলাম যে এই যে বৃষ্টিপাতটা হলো সামনে আসলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা। তারা যেটি জানিয়েছেন যে 14 তারিখ পর্যন্ত আসলে কম বৃষ্টিপাত হয়ে 14 তারিখের পর আসলে ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় আসলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটিও আসলে এই যে কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে সেটির তুলনায় আসলে কম থাকবে। তো আরেকটি যেটি জিনিস জানিয়ে দিতে চাই যে আমরা আবহাওয়াবিদকে জানতে
চেয়েছিলাম যে এই বছরের যে আবহাওয়া সেই আবহাওয়াটাও কেমন হবে। তারা যেটি জানিয়েছেন যে এই আবহাওয়া কিন্তু সামনের দিনের যে বৃষ্টিপাত বা এই বছরে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এই পর্যন্ত। এবং সে আরও যেটি জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু এই বছরটা আসলে সামনেও আসলে শীতলতম হিসেবে, অর্থাৎ কোনো ভারী তাপপ্রবাহ বা হচ্ছে তাপমাত্রাও হচ্ছে বেশি বৃদ্ধি পাবে না, এরকম কোনো দিন আসলে মানে এরকম না হওয়ারই আসলে সম্ভাবনা বলেছেন। তো এখন পর্যন্ত যেটি তোয়া বলছি যে সামনে 14 তারিখ পর্যন্ত আসলে কোনো ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো এই দিনও হচ্ছে নগর জীবন আসলে সচল থাকবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আবহাওয়া অফিস থেকে। তোয়া। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। দেখছেন দেশ জনপদ লাইভ। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 187 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3715 জন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ মুসা। মুসা, হাসপাতালে এত সংখ্যক ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা এবং সেবার মান নিয়ে বিস্তারিত খবরাখবর জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি। বরগুনায় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 3715 জন ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে, কিন্তু ডেঙ্গুর যে প্রকৃত সংখ্যা সেটি নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের যে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি হিসেবে আসছে না। আমরা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক থেকে তথ্য সংগ্রহ করেছি, সেখানে দেখেছি যে তাদের বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে প্রকৃত রোগীর সংখ্যা প্রায় 7000-এরও বেশি। সরকারি এবং বেসরকারি রোগীর সংখ্যা দাঁড়ায় প্রায় 10,000-এরও বেশি আক্রান্ত রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এই যে ভয়াবহ তথ্য, সেই তথ্য কিন্তু সরকারি হিসেবে উঠে আসছেন এবং প্রকৃত যে চিত্র ডেঙ্গু আক্রান্তের সেটি কিন্তু স্বাস্থ্য বিভাগের তথ্যে আমরা পাচ্ছি না। এছাড়া বরগুনায় কিন্তু এক মাসে প্রায় 30 জনের বেশি মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং রোগীদের সাথে আমরা কথা বলেছি। রোগীরা আমাদেরকে জানিয়েছে যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা কিন্তু তারা পাচ্ছে না। কারণ হচ্ছে 55 বেডের যে ডেডিকেটেড যে ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর জন্য, সেই বেডে কিন্তু প্রায় 150 থেকে 200 রোগী কিন্তু থাকছে। পর্যাপ্ত বেড না থাকায় কিন্তু তারা ফ্লোরেও কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসক সংকট কিছুটা কেটেছে, তারপরও কিন্তু ওষুধ এবং প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু তারা পাচ্ছে না। আমাদের কাছে রোগীরা যে অভিযোগ করেছেন যে এখানে পর্যাপ্ত যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু না করতে পারার কারণে তাদের কিন্তু বাহিরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক থেকে তাদের করতে হচ্ছে এবং সে কারণে প্রতিদিনই কিন্তু 300 থেকে 400 টাকা খরচ করতে হচ্ছে পরীক্ষার পিছনে। এবং চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে অতিরিক্ত রোগীর কারণে কিন্তু তাদের চিকিৎসা সেবা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ।